গল্প পড়ে শোনানোর যাত্রা চলছে তো চলছেই। আর আজকে আমি পড়ে শোনাবো লেখিকা প্রতিভা বসুর একটি উপন্যাস। উপন্যাসের নাম অবিবাহিতা স্ত্রী। আর আজ এই গল্পের দ্বিতীয় পর্ব। তো দেরি না করে শুরু করছি। আস্তে আস্তে সময় কাটতে লাগলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রমীলা কিন্তু সত্যি আর ফিরে এলো না শ্বশুরবাড়িতে। হিরণময় অবশ্যই চুপে চুপে কয়েকবার খবর পাঠালেন আসবার জন্য। বুঝিয়ে সুঝিয়ে চিঠিও লিখলেন দু একখানা। কোনো সাড়া এলো না ও পক্ষ থেকে। লোকমুখে শোনা গেল ওদের আত্মীয় স্বজনরা বলাবলি করছে, অমন দজ্জাল শাশুড়ি আর দুশ্চরিত্র স্বামীর ঘরে মেয়ে দেওয়ার চাইতে যজ্ঞেশ্বর ওকে হাত পা বেঁধে জলে ফেলে দিল না কেন? ততদিনে হিরণময়ীর মেজ ছেলে আইএ পাশ করলো, ছোটটি ম্যাট্রিক পাশ করলো, আর বিয়ে হয়ে গেল একমাত্র মেয়ের। বিয়ের সময় হিরণময় আরেক প্রস্থ চেষ্টা করলেন। লজ্জা তো তারই, দুঃখ তার। এভাবেই জীবন কাটবে নাকি সুনির্মলের? তাছাড়া লোকেরা কানাকানি করে, বিশ্রী লাগে ভাবতে। কেমন অসম্মান বোধ হয়, লজ্জা করে। এ বিষয়ে হিরণময়ীর মনের জোর নেই। প্রথমে ছাপানো নেমন্তন্ন চিঠি পাঠালেন, তারপর হাতে চিঠি লিখে লোক পাঠালেন আনবার জন্য। যজ্ঞেশ্বর বলে পাঠালো, ও বাড়ির মুখ দেখতে আর কোনো দিন যাবে না তার মেয়ে। তার ঘরে কি ভাত কাপড়ের অভাব? একটা মেয়ে কেন, ওরকম 10টা মেয়ে থাকলেও যজ্ঞেশ্বরের কোনো ভাবনা ছিল না। যজ্ঞেশ্বরের টাকা তো আর রাজেনবাবুর মতো নির্দিষ্ট মাসহারা নয়। ভাড়া বাড়িতেও তার জীবন কাটে না। সুনির্মল বলল, হলো? হিরণময়ী বললেন, হলো। হলো বই কি, যা করবার যতদূর করবার তা তো করলেনই। এবার শান্ত হলো তার বিবেক, অস্বস্তি দূর হলো। সঙ্গে সঙ্গে মনের সঙ্গোপনে আবার আরেকটি ইচ্ছার কুসুম কুড়ি হয়ে দেখা দিল। প্রমীলা যদি নাই বা আসে, তাহলে আর কি করতে পারেন তিনি? তবে কেন আর মনের কাছে হাত জোর করে থাকা? লোকনিন্দা কি এসে যায়? নিজেকেই নিজে যুক্তিতর্কে ঘায়েল করলেন। ছেলেকে আমি আবার বিয়ে দেব। স্ত্রী পুরুষের মিলিত জীবনে কত আনন্দ, কত মধুরতা, তা কি সুনির্মল জানবে না কোনো দিন? এই একটা বুদ্ধিহীন নির্মম হাবা মেয়ের কাছে বলির পাঠার মতো উৎসর্গিত হয়ে থাকবে? ইস, অসম্ভব। তিনি বেঁচে থাকতে অমন করে তার সন্তানের আশা আকাঙ্ক্ষার উপর মূর্তিমান সমাধি হয়ে দাঁড়িয়ে থাকতে দেবেন না তাকে। ও কি, ও কি একটা মানুষ? ওর সঙ্গে একজন বুদ্ধিমান মানুষের কি কোনো সম্পর্ক হতে পারে? বুদ্ধিমান কেন, যে কোনো একটা সাধারণ মানুষের সঙ্গেই কি ও বসবাসের যোগ্য? যার সঙ্গে বিচ্ছেদ হয় না, মিলন হয় না, প্রেম বিরহ কিচ্ছু হয় না, আর তার ছেলে বিদ্যায়, বিনয়ে, শিক্ষায়, সুরুচিতে 10 জনের একজন, যে কোনো মেয়ের তপস্যার ধন, তার জীবন নাকি কাটবে এই একটা ব্যর্থ নিরস মৃত ভার বহন করে? ভেবেচিন্তে নিরালা নিভৃত অবকাশ মতো মনের কথাটা তিনি স্বামীকে বললেন। দেখো, ভাবছি শুনুকে আবার বিয়ে দেব আমি। সংসারের কোনো বিষয়ে কোনো হস্তক্ষেপ ছিল না এই ভদ্রলোকটির। একটি মাত্র ব্যাপারে নিজের বুদ্ধি খাটিয়ে ব্যর্থ হয়ে তিনি যেন আরো গুটিয়ে গিয়েছিলেন। স্ত্রীর কথা শুনে তখন চুপ করে রইলেন, কেবল নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস মোচন করলেন মাত্র। সকৃত অন্যায়ের জন্য দুঃখ লজ্জা দুই পীড়িত করেছিল তাকে। তার সদানন্দ মনে সুখ ছিল না এ ব্যাপারটা নিয়ে। এক স্ত্রী বর্তমানে, আবার বিবাহ, এর চেয়ে বিসদৃশ আর কিছুই নেই।
তিনি তা ভাবতেও পারেন না, কিন্তু নীতিতে আটকালেও পুত্রের ভবিষ্যৎ ভেবে স্ত্রীর ইচ্ছেকে আভাসের ইঙ্গিতে শেষ পর্যন্ত সমর্থনই করলেন বরং। আর সেই অনুমোদনের আভাসটুকু পেয়ে সুনির্মলের মা একেবারে উঠে পড়ে লেগে গেলেন কাজে। কিন্তু এ বিষয়ে সুনির্মলের সঙ্গেও তো তার কথা বলা দরকার। মন মতো মেয়ে মনে মনে জানাই ছিল তার। মনে মনে এও বিশ্বাস ছিল সুনির্মলের সেখানে আপত্তি করবার কোনো কারণ নেই, যদি না আবার বিয়ে করতে তার রুচিতে আটকায়। এই স্ত্রী নিয়ে সে সুখী হবে, এই তার যোগ্য সঙ্গী। এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারলে নিজেদের অপরিণামদর্শিতার ফলে যে দুঃখ তারা ডেকে এনেছেন, ছেলের জীবনে সে ক্ষতির শতগুণ পূরণ করে দিতে পারবেন হিরণময়ী। অত আগে বলা কর দরকার কি, বিবেচনা করলেন মনে মনে। তার চেয়ে ভালোভাবে একটু আলাপ সালাপ করুক না ওরা, পরস্পরকে পরস্পর জেনে নিক ভালো করে। মেয়েটিরও তো একটি দিক আছে, সেই বা কেন একজন বিবাহিত ছেলেকে চট করে বিয়ে করতে চাইবে, যদি না তার যথেষ্ট জোরালো কারণ থাকে। দূরের তো কেউ নয় যে ঘন ঘন দেখাশোনায় একটা মস্ত অসুবিধে হতে পারে। সুনির্মলে পিস্তুত বোনের ননদ, সুনন্দ, অর্থাৎ সুনির্মলের এই পিস্তুত ভগ্নিপতির বদলির চাকরি। ঘুরে ঘুরে মুনসিফি করে সে, আজ এখানে কাল সেখানে করে তাদের দিন কাটে। মা বাপ নেই, ছেলে পুলে নেই, এই একমাত্র বোনই দখল করে আছে স্বামী স্ত্রীর আদরের জায়গা। সেও ঘোরে দাদা বৌদির সঙ্গে সঙ্গে। 10 বছর বাদে আবার ঘুরে ফিরে কলকাতা। মামিমা, পৃথিবীটা গোল। দেখা হতেই সুনির্মলের বোন পায়ের ধুলো নিতে নিতে হেসে বলেছিল কথাটা, আর তিনি তাকিয়েছিলেন তার ননদের 19 বছরের পরিপূর্ণ যৌবন দীপ্ত মুখটির দিকে। 19 না 20, এই তো এক ফোঁটা ছিল সেদিন, রোগা কালো ছোট এইটুকু একটা গুড়গুড়ি। এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে। ময়লা মেয়ে সুন্দর হয় না এমন মিথ্যে আর যেন কেউ মুখে না আনে শকুন্তলাকে দেখবার পরে। লাবণ্যের আধার, চলনে বলনে হাসিতে গল্পতে লাবণ্য যেন শত ধারে ঝরে পড়ছে। দেখতে পেলেন হিরণময়ী। ঠিক কদিন পরে মনে মনে বললেন তিনি, ঠিক সময়েই ঠিক মানুষটি এসে দাঁড়িয়েছে তার কাছে, এখন শুধু যোগাযোগ ঘটিয়ে দেওয়া। সুনির্মল ছেলেবেলা অনেক দেখেছে বই কি, কিন্তু বড় হয়ে এই প্রথম। হিরণময়ী একদিন বিকেলে বাড়ি নিয়ে এসে আলাপ করিয়ে দিলেন। ছেলের সঙ্গে একসঙ্গে বসি বিকেলের চা খেতে খেতে সুনির্মল অবাক হয়ে ভাবল, ছোট মেয়েরা বড় হয়ে সবাইকে এইরকম বদলে যায় নাকি? ভাষা ভাষা চোখের দিকে তাকিয়ে রইল সে। আস্তে আস্তে জমে উঠল চায়ের আসর। ঘরে সন্ধ্যা নামলো ঘন হয়ে। হিরণময়ী তাদের নিয়ে ছাদে এলেন খোলা হাওয়ায়, একদম টবের বাগানে। এই সময়টা এখানে ভারী সুন্দর। জমাট হাওয়ায় পাখার তলায় বসে কি লাভ। এলোমেলো হাওয়া দিল, টবের রজনীগন্ধা আর বেলফুল গন্ধ ছড়িয়ে দিল বাতাসে। চমৎকার লাগলো সন্ধেটা। একটু রাত হলো, একটুখানি চাঁদ উঠল আকাশে। একটার পর একটা গান করে সকলের মনে একটা অনির্বচনীয় সুরের রেশ রেখে বিদায় নিল শকুন্তলা। ট্রামে তুলে দিতে দিতে সুনির্মল বলল, আবার এসো। পরীক্ষা যে, পড়তে হয় না? ভারী পরীক্ষা। ওরকম পরীক্ষার সময় আমরা অনেক আড্ডা দিয়ে বেরিয়েছি। ভালো ছাত্রদের কথা আলাদা। তোমার চেয়ে তো আর বেশি নই, অত লম্বা লম্বা নম্বর আমি জীবনেও পাইনি। তা কি আর, আমি বুঝি কিছু জানি নে? তুমি কিচ্ছু জানো না। ট্রাম এলো। এসো কিন্তু। আমার আশা চাইতে আপনার যাওয়া কিন্তু আরও। কথা ডুবে গেল। হাওয়ার ঝাপটা লাগলো মুখে।
ট্রাম চলে গেল হুশ করে হাওয়ের মতো। বেড়াতে এসে একদিন সুনির্মলের পিস্তুত বোন বিনু বলল, মামিমা, কুন্তি কি বলে জানো? তোমার গায়ে নাকি মা মা গন্ধ আর মা মা চেহারা। সত্যি সত্যি, কিন্তু যাই বলো। আরে, হিরণময়ী স্নেহে গলে গেলেন। আমি তো বলি, সুনুদা অমন সাত তাড়াতাড়ি বিয়ে না করে বসলে ঘরের মেয়ে চমৎকার ঘরে থাকতো আমাদের। হিরণময়ী দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর একটু চুপ করে থেকে বললেন, সুনুকে আমি আবার বিয়ে দেব। আবার দেব না? এভাবেই কি ওর জীবন কাটবে? এটা কি বলিস তোরা? কেন, বৌদিকে আর আসবে না? না। তোমরাও আনবে না? আমরা আনবার কে? ওর বাপ দেবে না। তাছাড়া এনেই বা কি হবে? সবই তো জানিস, ওই মানুষটার সঙ্গে কি কেউ ঘর করতে পারে? অসম্ভব। তবে মামি ভাগ্নি দুজনই এরপর চুপচাপ বসে রইল খানিকক্ষণ। হিরণময়ী এবার সংকোচ ভেঙে প্রস্তাবটা তুললেন, বিনু, দে না তোর ননদকে আমার কাছে, আমার ঘরে। আমি তাকে বুকে বুকে করে রাখবো, আমার ঘর ভরে যাবে। সে তো ওর ভাগ্য মামিমা, কিন্তু কিন্তু করিস নে। সুনির্মলের এই প্রথম বিয়ে বলে মনে কর না কেন, আর কেউ না বোঝে, তুই তো সব বুঝিস। সুনন্দকে রাজি করা তুই। উনি হয়তো সহজেই রাজি হবেন। সুনদাকে ওর বেশ পছন্দ, পরশুই বলছিলেন। সুনির্মল বাবুর আবার বিয়ে করা উচিত। এ কি একটা স্ত্রী, হাফ উইট। তবে এটা করে দে তুই। ভাগ্নের হাত চেপে ধরলেন তিনি। বিনু বলল, সুনুদার কি পছন্দ হবে? কালো মেয়ে যে। কালো? কালো মেয়ে? এমন সুন্দর মেয়েকে কি কেউ কালো বলে? কালো না, আর কখনো না উঠুক, বিয়ের সময় ও কথাটা উঠবেই। পাবনা থাকতে যে বছর আইএ পাশ করলো, মেয়েদের মধ্যে ফার্স্ট হয়ে চমৎকার একটা সম্বন্ধ এসেছিল। নিজ থেকে প্রস্তাব করেছিল পাত্রপক্ষ, অনেকটাই গিয়েছিল, বলতে গেলে প্রায় হয় হয়। হঠাৎ ছেলের মা এসে নিজে মেয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন সব। কি? না, কালো। সে কি কালো জিরের বংশ হবে? ভারী তো ইয়ে, অত দূর তবে এগুলেনি বা কেন? কি জানি, আমরাও তো সে কথাই বলা বলি করলাম। আর কুন্তির কি রাগ! তুই আমাকে দে ওকে, ওকে দেখে আমার মন ভরে গেছে স্নেহে। ছেলেবেলা মেয়েটাকে বড় ভালো লাগতো আমার। আচ্ছা, আমি বলবো ওকে। ভাগ্নিকে দরজা পর্যন্ত বিদায় দিয়ে একা ঘরে কত কথাই ভাবলেন হিরণময়ী। কত ইচ্ছায় আবার কচি কচি ডালপাতা নিয়ে মাথা নাড়ল, তার ঠিক নেই। 4টা বাজলো। একটা আকুল মন নিয়ে রান্নাঘরে এলেন খাবার তৈরি করতে। বাড়ি ফেরার সময় হয়েছে সকলের। ভেতরে ভেতরে এরপর সবাই একরকম স্থির করে ফেললেন, সাথে রাজেনবাবুকেও বললেন, কিন্তু বলি বলি করে কেবল ছেলের কাছেই উত্থাপন করতে পারলেন না কথাটা। লজ্জা করে বই কি। আবার একবার বলেই কি তাকে যথেষ্ট বিড়ম্বিত করেননি? দেখছে, শুনছে, মেলামেশা করছে, এমনও তো হতে পারে নিজে থেকে স্থির করলো একদিন, নিজে থেকে একদিন বলল হিরণময়কে। তা কেন হচ্ছে না? অধীর হয়ে ভাবলেন হিরণময়ী। তবে কি এ বিষয়ে কিছুই ভাবছে না ও? তাই বা বলেন কি করে? কুন্তির ওপর কি ওর কোনো ঔৎসুক্য নেই? কুন্তিকে দেখলে কি ওর মুখে আলো ফুটে উঠতে দেখেননি তিনি?
তাহলে কি সেটা তার নিজের মনের বাসনারই প্রতিচ্ছবি? বিনু বুদ্ধি দিল, চুপচাপ থাকো, কিচ্ছু ভেবো না। আমি জানি ওরা দুজনেই দুজনকে পছন্দ করে। হাজার হোক, এক বউ বেঁচে থাকতে আরেক বউ ঘরে আনবে, সেটা তো ওর পক্ষে একটা মর্মান্তিক লজ্জা। সে লজ্জা কাটাতে একটু সময় লাগবে বই কি, একটু অপেক্ষা করো। তারপর সুনির্মলের ঘরে গিয়ে বলল, একটা ছবি দেখাও তো সুনুদা। চাকরি বাকরি করো, না দেখাও একটা সিনেমা, না দাও একটা ভালো করে ভোজ পার্টি। কি তুমি? ভোজ পার্টির কর্তা তো আমি নই, সেজন্য মাকে বলতে পারো। ছবিটা অবশ্যই আমি দেখাতে পারি। তাই দেখাও। কি দেখবে বলো? যা তোমার খুশি। তবে চলো না, রোববারই যাই, লাইট হাউসে চমৎকার একটা ফিল্ম এসেছে। বেশ, বলো কে কে যাবে? কে কে গেলে তুমি খুশি হও? আমি তো তুমি গেলেই খুশি। সত্যি? মিথ্যে বলছি নাকি? তাহলে তোমার আমারই এনো। সুনন্দ যাবে না? জিজ্ঞেস করে দেখতে পারো। আর শকুন্তলা? বিনুর চোখে হাসি ঝিলিক দিল। না, ও যাবে না। কেন? ওর পরীক্ষা এই এই যে আর 5-6 মাস বাদে। এখন ছবি টবি থাক, সারাদিন পড়লেই একটা মস্ত কিছু হয়ে যাবে। এই কথাটা বলল কে তোমাকে? বারে, পরীক্ষার আগে পড়বে না? পড়ুক না, তাই বলে সারাক্ষণ? বেশ, তুমি বলে দেখো। আমি বলতে টলতে পারবো না। কাল আপিস থেকে ফেরবার পথে 4টে টিকিট কিনে নিয়ে আসবো, ব্যাস। যে যাবে যাও, আর না যাও না যাবে। মিছিমিছি একটা টিকিট নষ্ট হবে আর কি। একটু হাসলো বিনু। হলে হবে, কি আর করা। তবু তোমাকে কিনতেই হবে। একটা ভদ্রতা আছে তো। শুধুই ভদ্রতা? না, শুধুই ভদ্রতা কেন, ও গেলে খুশিই হব। আর না গেলেই সব ইচ্ছে চুকে যাবে না? বিনু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো ভাইয়ের মুখ। ঠাট্টার ফলটা কি হয় জানতে কৌতূহল বোধ করলো। কথা যে ঘুরে ফিরে কোন পথে আসছে তা কি সুনির্মল এইমাত্রই বুঝল? মার ইচ্ছে, বোনের ইচ্ছে, বাবার সমর্থন সবই সে জানে, কেউ না বললেও জানে। আর তার নিজের ইচ্ছে? ছি, একটু গম্ভীর হয়ে বলল, ইচ্ছে নিশ্চয় চুকে যাবে না, কিন্তু গেলে আরো ভালো লাগতো। থাকে, আমি কাল 3টি টিকিটই আনবো। না বাপু না, 4টি এনো। ওরকম হাফ হার্টেড হয়ে কোনো কাজ আমার ভালো লাগে না। ঘর থেকে বেরিয়ে গেল বিনু। হঠাৎ মনটা কেমন খারাপ হয়ে গেল সুনির্মলের। বিকেল নামলো গড়ের মাঠে। মাথার ওপর রাশি রাশি পাখিরা উড়াল দিল নীরের আশায়। রাস্তায় রাশি রাশি মানুষের মিছিল বেরুলো। ডালহৌসি পাড়ায় আপিস ছুটি হলো। সুনির্মল সেখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এসপ্ল্যানেড পর্যন্ত এসে রাস্তা পার হলো। একেবারে সোজা থামলো এসে লাইট হাউসে। টিকিট ঘরের সামনে একটু ভিড়। দাঁড়াতে হলো খানিকক্ষণ। আর সেই সময়টুকু ভরে সে ভাবতে লাগলো 3টি টিকিটই নেবে নাকি সত্যি, না 4টে। মনটা অবশ্যই 4টের দিকেই ঝুঁকলো, কিন্তু বিবেক বাধা দিল। কেবল বিবেকই নয়, কেমন একটা লজ্জাও অনুভব করলো মনে মনে। বিনুকে সে 3টের কথাই বলেছে, 3টিই নেওয়া উচিত। এমন সুযোগ সে কোনো রকমই তাদের দেবে না, যাতে সকলের মনে এই ধারণা জন্মায় যে শকুন্তলার ওপর তার কোনো দুর্বলতা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 3টিই নিল। তারপর বুক পকেটে মান্থলি টিকিটের ভাঁজে রেখে হনহন করে হেঁটে বীরের মতো বড় রাস্তায় এসে দাঁড়ালো বিমর্ষ মুখে। অসংখ্য যানবাহনের স্রোত বয়ে চলছে।
অসংখ্য মানুষের মিছিলে চৌরঙ্গি সমাকীর্ণ। আবার রাস্তা পার হতে হবে। সুনির্মল ঘাম মুছল কপালের, তারপর বাস স্টপেই দাঁড়িয়ে থাকলো চুপচাপ। সব উৎসাহে এই মুহূর্তে যেন জল ঢেলে দিয়েছে কে। আপিসে বসে, আপিস থেকে বেরিয়ে, এমনকি লাইট হাউসের টিকিটের ঘুলঘুলির কাছে দাঁড়িয়ে পর্যন্ত অনেক উৎসাহ ছিল। হঠাৎ কি হলো? আজ শনিবারের বিকেল, কাল রবিবার। রবিবারের দুপুর শহরের সবচেয়ে ভালো ঘরে ভালো আসনে বসে একটা বিখ্যাত ছবি দেখবে, এই আশাতেও কোনো উত্তেজনা নেই কেন? উল্টো দিকের মাঠের দিকে উদাসভাবে তাকিয়ে রইল। মনের কাছে এ প্রশ্নের কৈফিয়ত দিতে আজ পারে না সুনির্মল। কপাল ভালো, তক্ষুনি প্রকাণ্ড দোতলা বাস এসে থামল পায়ের কাছে। সব ভাবনার ছুটি। শরীরটাকে দুমড়ে মুচড়ে নানান কসরত খেলিয়ে কোনো রকমে উঠে পড়ল ভিড়ের মধ্যে। তারপর টাল সামনে যখন দাঁড়াতে পারল, পেতলের রডটা ধরে একেবারে সামনে লেডিস সিটে তাকে অবাক হয়ে গেল। তুমি? চোখে চোখে চেয়ে হাসলো শকুন্তলা। তুমি 10 নম্বরে যাও না? টুবিতেও যাই। তাই নাকি? ভাগ্যিস বাসটা উঠেছিলাম। খুব ভাগ্য বুঝি? ওরে বাবা, এত যদি ভাগ্য না হয় তবে আর ভাগ্য কাকে বলে? আগে যদি এই সম্ভাবনার কথা জানতুম তবে কি কোনোদিন ট্রামে ফিরি? শকুন্তলা সহাস্যে মাথা নাড়ল। ভিড়ে ধাক্কায় ওঠা নামার ঘটায় বোনের ননদের সঙ্গে রহস্যালাপে বাধা পড়ল এবার। সুনির্মলকে অনেকখানি এগিয়ে যেতে হলো জনস্রোতের চাপে, কিন্তু আবার যখন সুযোগ হলো, ভালো করেই হলো। এলগিন রোডের মোড়ে এসে নেমে গেলেন শকুন্তলার পাশের ফিরিঙ্গি মহিলাটি। সুনির্মলের জায়গা হলো। জানালার দিকে যথাসম্ভব নিজেকে সরিয়ে নিল শকুন্তলা, আর সুনির্মলও একটু যেন সংকোচ বোধ করলো মনে মনে। দূরে দাঁড়িয়ে যতটা সহজে বাক্যলাপ চলছিল, পাশাপাশি বসে তার স্রোতে বাধা পড়ল একটু সময়ের জন্য। শনিবারের বিকেলটা আপনাদের পক্ষে খুব সুখের, না? গুমরটা শকুন্তলায় ভাঙল প্রথমে। একটু হেসে সুনির্মল জবাব দিল, অন্তত আজকেটা যে খুব সুখের সেটা নিঃসংশয়ে বলতে পারি। কেন? আজকের আবহাওয়া খুব স্বাস্থ্যকর। আজকের আকাশ অতিশয় নীল। গড়ের মাঠের হাওয়া আজ প্রাণ জুড়ানো। আজকে একটা কবিতা লিখবার মতো দিন। লিখলেই হয়। লিখব, কিন্তু তুমি আর যাও না কেন? সেই কৈফিয়তটা আগে নিয়ে নেই। কোথায়? আমাদের ওখানে। আমাদের ওখানে কে যায়? যেতে বলেই বা কে? বলিনি। বড় বড় কালো চোখে ভুরু বাঁকিয়ে তাকালো শকুন্তলা, আর মান্থলির ভাঁজে লাইট হাউসের টিকিট তিনটে খচখচ করে উঠল সুনির্মলের বুকে। বুকটা কাঁপল। বাস থেমেছে চক্রবেড়ে স্টপে। হঠাৎ ব্যস্ত সমস্ত হয়ে উঠে দাঁড়ালো সে। এই মাধো মাধো! শকুন্তলার দিকে তাকিয়ে বলল, এসো, শিগগির নামো। অবাক হয়ে গেল কুন্তি। নামবো? এখানে কেন? দরকার আছে, এসো না। প্রায় জোর করেই সে নামিয়ে নিল শকুন্তলাকে, আর নেমে পেয়ে গেল একটা উল্টো দিকের ট্রাম, একেবারে ফাঁকা। চমৎকার। কি ব্যাপারটা কি? গুছিয়ে বসে ভুরু কুচকালো শকুন্তলা। গুরুতর। অর্থাৎ? অর্থাৎ লাইট হাউসে যাচ্ছে টিকিট কিনতে। টিকিট? কাল যাবে না ছবি দেখতে? বিনু বলেনি? ও, অবশ্যই পড়াশোনার দোহাই দিয়ে অপ্রিয় সঙ্গটা বর্জনও করতে পারো ইচ্ছে থাকলে।
তাহলে আমার টিকিটটা যেন না কেনা হয়। আমার কেনার ভাগ তো আমি কিনি, তারপর তোমার ইচ্ছা হয় যাবে, নয়তো ছিঁড়ে ফেলবে। টিকিট তো কেনা হয়েই গেছে, দেন ছিঁড়ি। চোখে মুখে হাসির ঝিলিক উঠল শকুন্তলার। কে বলল কেনা হয়েছে? কে আবার বলবে? নিজেই তো দেখলাম। কি দেখলে? কোনো আপিস ফেরতা ভদ্রলোককে শনিবারে বিকেলে যদি উল্টো দিকের ফুটপাত থেকে বাসে উঠতে দেখা যায়, তাহলে কারণটা অনুমান বোধ করা হয়তো বা খুব একটা শক্ত না। খুব শক্ত? বেশ, তাহলে ওখান থেকে কেন উঠেছিলেন তাই বলুন। কি আশ্চর্য, এও বোঝো না? তোমার জন্য। ধ্যাত ধ্যাত কি? সত্যি কথা বললেই তোমরা বিশ্বাস করো না। একটু হাসলো কুন্তি। তাই যদি হয়, আমি বলি কি, এত কষ্ট করে চৌরঙ্গিতে এসে রাস্তা পার হয়ে ট্রাম ছেড়ে বাস ধরবার দরকার কি? তার চেয়ে বালিগঞ্জের বাসে চড়ে টালিগঞ্জের অধিবাসীটি যদি মাঝে মাঝে দয়া করে একটু সান্ধ্য ভ্রমণে ওদিকে যান, তাহলে তো এর চেয়ে বেশি সহজ হয়। ঠাট্টা করো না কুন্তি, শেষে কিন্তু সত্যি সত্যিই পালে বাঘ পড়বে। পড়ুক না। যদি রোজ যায়? রোজ খুশি। ভেবে দেখো। দেখেছি। দেখেছ? সুনির্মলা গলার সুরে হঠাৎ কুন্তি তার মুখের দিকে তাকালো। তাকিয়ে থমকে গেল। কি ভেবে আরক্ত হয়ে উঠল মুখ। টিকিট কিনে ফেরার পথে হাঁটতে হাঁটতে সুনির্মল বলল, চা খাবে? একটু গম্ভীর হয়ে গেছে শকুন্তলা। মাথা নিচু করে বলল, না। কেন? এমনিতেই ঢের দেরি হলো, বৌদি ভাববেন। বৌদির ভাবনাটি তুমি সবচেয়ে বড় করে দেখলে, আমার কথাটা ভাবছ না? আপনার কথা কি ভাবব? আমার মৃত্যুর কথা। মৃত্যু? কাছেই ফেরাজিনের সিঁড়ি, সেখানে পা রেখে হেসে ফেলল সুনির্মল। কুন্তি, এরপরও যদি চা না খেয়ে ফিরে যেতে বলো, আমি নির্ঘাত মারা যাব। পথে ঘাটে এরকম হত্যাকাণ্ড হলে কি তোমারই খুব ভালো লাগবে? ইলশে গুড়ে বৃষ্টির মতো আরাম ছিটিয়ে এবার ঝিরঝিরে হেসে উঠল শকুন্তলা। ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, আপনি ভারী বাড়ি ফিরতে বেশ রাত হলো সেদিন। শকুন্তলাকে তার বাড়ি পৌঁছে দিয়ে বিনুর কাছে ধানায় পানায় গিয়ে তবে তো বাড়ি ফিরল সুনির্মল। এদিকে হিরণময় ঘর বার করছেন তার বুড়ো খোকার জন্য। রাজেনবাবু হাত মুখ ধুয়ে চা খেয়ে এই আসছি বলে একবার জামাটা গায়ে দিয়ে রাস্তার মোড়ে যাচ্ছেন, আবার তখনই ফেরত আসছেন। আপিস থেকে সোজা বাড়িতে আসাই তাদের চিরায়ত অভ্যাস, রাজেনবাবুরও তার পুত্রেরও। হিরণমোহর উৎকণ্ঠিত স্বভাবের জন্যই বোধ হয় এই নিয়মে আবদ্ধ তারা। একদিন তার ব্যতিক্রম হলেই তার ভাবনার আর অন্ত থাকে না। এই জন্যই বোধ হয় এই স্বভাবের জন্য তার স্বামীর কাছে ছেলেদের কাছে বকুনিও কম খান না। তবু এই বদ অভ্যাসটি ছাড়তে পারেননি তিনি। হয়তো বদ অভ্যাসের জন্যে স্বামী সন্তানদের বাড়ির আকর্ষণটা একটু বেশি। স্নেহে মমতায় ভালোবাসায় ভরপুর হৃদয় দিয়ে যেখানে একটা মানুষ সততই অপেক্ষা করে আছেন, সততই যেখানে নিজের সমস্ত সত্তা বিসর্জন দিয়ে মন প্রাণ সমর্পণ করে আছেন তাদের সুখ সুবিধে আনন্দ আহ্লাদের যোগান দেবার জন্য, সেখানে আর কার না আসক্তি থাকে। ঠিক 9টার সময় সুনির্মল এসে পৌঁছল। হিরণময় দৌড়লেন চায়ের জল চাপাতে। অস্থির গলায় বললেন, কি আশ্চর্য, এত দেরি করলি কেন? আর চোখে ছেলের দিকে তাকিয়ে বারান্দার থেকে পায়চারি থামিয়ে ঘরে গেলেন রাজেনবাবু।
শান্ত হয়ে এতক্ষণে তার ক্লান্তি নিবারক চেয়ারটিতে গা এলিয়ে চুরুটে টান দিলেন। সুনির্মল হেসে তার বলিষ্ঠ হাতে মাকে জড়িয়ে ধরল। আচ্ছা, তুমি কি বলো তো মা? একদিন একটু দেরি হলেই যদি এরকম করো তাহলে তো ভারী মুশকিল। ভেতর থেকে রাজনবাবুর গলা ভেসে এলো। তাই তো, ওর ওই চিরদিনই এরকম। আর তুমি, তোমার রকমটাই বা কিরকম শুনি? হিরণময়ী মৃদু হেসে দরজার চৌকাঠে দাঁড়ালেন। গায়ে 50 বার শার্ট লটকে আমি কি বাইরে রাস্তার মোড় ঘুরে আসছিলাম, না আরেকজন? আমি আমি দেশলাই আনতে গিয়েছিলাম। দেশলাই? দেশলাই ঘরে ছিল না, না? বেশ তো, একবার না হয় গিয়েছিলে, আর 3বার? রাজেনবাবু জবাব দিলেন না। কড়া চুরুটের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন করতে লাগলেন নিঃশব্দে। সুনির্মল বলল, বিনুর বাড়ি গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। বিনুর বাড়ি? কেন রে? চোখ চকচকে হয়ে উঠল হিরণময়ীর। কাল ওরা সবে সিনেমা যাচ্ছে তো, সেই টিকিট ফিকিট, আর বিনু তো জানোই, গেলে সহজে কি আর ছাড়তে চায়? সিঁড়ি দিয়ে দোতলা উঠতে উঠতে বলল, চা কিন্তু খাবো না মা, খেয়ে এসেছি। মা আশ্বস্ত হয়ে এতক্ষণে সারাদিনের সব ভালো মন্দ সুখ দুঃখের কথা বলতে বসলেন স্বামীর সঙ্গে। সেই রাত্রে চুপচাপ শুয়ে শুয়ে অনেকক্ষণ ঘুম এলো না সুনির্মলের। মাথার কাছে খোলা জানালায় মস্ত আকাশটিতে যেন এসে গম্ভীর হয়ে থমকালো। ছিট ছিট সোনার তারা, ঢাকাই জামদানি, সারা পাড়া নিঝুম, রাস্তা টিমটিমে গ্যাসের আলো আর আলোর মাখামাখি ঝাপসা রাত। শরৎকাল, একটু একটু ঠান্ডা আরাম, মায়ের হাতে স্পর্শের মতো। সিল্কের কাঁথাটি টেনে নিল গায়ের উপর। মন সমুদ্রে হাবুডুবু খেতে খেতে কত কথা ভাবলো। তারপর গভীরভাবে কুন্তির বিষয়েই চিন্তা করতে লাগলো সে। মন স্থির করা বড় শক্ত, কিন্তু শক্তই বা কেন তাও ভেবে পেল না। প্রমীলা তার কে? প্রমীলাকে সে ছুঁয়েও দেখেনি, কোনোদিন ছুঁতেও ইচ্ছে করেনি। স্ত্রী পুরুষের যে একটা প্রবৃত্তিজাত স্বাভাবিক আকর্ষণ থাকে, তাও সে অনুভব করেনি প্রমীলার জন্য। তবে কিসের বাধা, কিসের বিবেক? তবে কি লজ্জা? লজ্জাই বা কেন? প্রমীলাকে সে তাড়িয়ে দেয়নি, পরিত্যাগও করেনি। বিয়ে করেছে বলে যথাযোগ্য কর্তব্যের এক তিল ত্রুটি করেনি কখনো। চেষ্টা করেছে, করুণা করেছে, সহ্যও করেছে, কিন্তু তবু সে চলে গেছে এ বাড়ি ছেড়ে, স্বেচ্ছায় সাগ্রহে। তারপরেও আবার তার চিন্তা, তার উপর কর্তব্য, তার জন্য সারা জীবন অপেক্ষা করা। অবশ্যই প্রমীলা যে নিজে থেকেই গেছে, সেটার জন্য ভাগ্যকে সুনির্মল আজও ধন্যবাদ দেয়। যদি থাকতো, কি উপায় হতো, কি করতে পারত সে? ভাবতেই যেন মন শিহরিত হয়ে ওঠে। বিয়ে? এর নাম বিয়ে? না, বিয়ে তার হয়নি। লোকজন সাক্ষী আছে, থাকুক। লোকজনেরা কি জানে, কতটুকু জানে? বিয়ে করলেই কি মানুষ বিবাহিত হয়? এ ধারণা তো তাদের ভুল। মন্ত্র পড়াটাই জীবনের সব নয়। আজীবন সেই কারণে একটা জুপ কাষ্টে নিজেকে বিলিয়ে দিয়ে বসে থাকতে হবে? আর কি? লোক লজ্জা, সামাজিকতা, কুরুচির ভয়, কি কি জন্য তবে এমন একটা প্রেমহীন, সুখহীন, ব্যর্থ, বিরস জীবন সে বহন করবে? কোনো একটা অজানা, অচেনা, অযোগ্য মেয়েকে বিয়ের মর্যাদা দিয়েছিল বলে? না, কখনো না। প্রমীলাকে সেই সম্মান সে কখনোই দেবে না।
দিতেই পারেন না? স্ত্রী স্ত্রী হওয়া কি এতই সহজ? এই মানুষটাকে স্ত্রী বলে গ্রহণ করতে পারে কেউ? যদি কেউ পারেও, সুনির্মল পারে না। বিছানা ছেড়ে উঠে গিয়ে খোলা ছাদে পায়চারি করতে লাগলো জোরে জোরে। বাথরুম গিয়ে চাপড়ে চাপড়ে জল দিল মুখে চোখে। আস্তে আস্তে কখন ঠান্ডা হয়ে এলো মাথা, ঘুম জড়িয়ে এলো চোখে। বিছানায় গা এলেই নিঝুম। টানে সকাল হয়ে গেল। বেলা 8টার সময় মাথার কাছে জানালাটা বন্ধ করে দিতে দিতে হিরণময়ী বললেন, দেখো দেখো ছেলের কাণ্ড। ওরে, উঠবি নে? রোদ্দুরে যে ভেসে গেছে ঘর, মাথাটা তো পুড়ে গেল। পুবের জানালা, সকাল হতে না হতেই তার তাপ। রাস্তার দেবদারু গাছে ছায়া পড়েছে লাল মেঝেতে। থরথর করে কাঁপছে পাতাগুলো। চিকিরমিকির আলোয় পোনা পাটি। পাছে এই আলো এসে তার সকালবেলাকার আচ্ছন্ন নিদ্রা সুখের ব্যাঘাত ঘটায়। এই জন্য সুনির্মল রাত্রিতেই জানালার একটা পাট বন্ধ করে দিয়ে ঘুমোয়। কাল ভুলে গিয়েছিল। হিরণময়ীর হাতের ঠেলায় চোখ মেলে তাকাতে ভীষণ গরম লাগলো তার। গা গলা ঘেমে জল। উঠে বসলো তাড়াতাড়ি। আর উঠে একটা অনির্বচনীয় সুখে ভালো লাগায় হৃদয়টা ভরে গেল হঠাৎ। কাল হিরণময়ীর জন্য টিকিট কেটে নিচ্ছিল সুনির্মল, দুই ভাইয়ের জন্য। কেননা পরে যখন কুন্তিকে নিয়ে আবার গিয়েছিল টিকিট কিনতে, তখন কেবলমাত্র একটি টিকিট চাওয়া তার সামনে দস্তুর মতো লজ্জার ব্যাপার বলে মনে হতো। তাছাড়া আগের 3টি টিকিটের সঙ্গে পাশাপাশি আর একটি আসন জোগাড় করা শক্ত। অতএব আরও 3টি টিকিট কেনাই তার চেয়ে ঢের ভালো। এ উপলক্ষে তবু মাকে নিয়ে একটা আনন্দ করা হবে। আর মাই যদি আসেন, তাহলে বেচারা অভি সীমান্তই বা বাদ পড়ে কেন? আলাদা বসার সমস্যারও একটা সমাধান হয়। 4 জনের মধ্যে একজনের আলাদা বসা অসম্ভব, কিন্তু 7 জনের মধ্যে ভাগাভাগি চলতে পারে। একটা সিগারেট ধরিয়ে হাসি মুখে সুনির্মল বলল, আজ যে ছবি দেখতে যাবে, মনে আছে তো? হিরণময়ও হাসলেন। তোরই এত বেশি আছে দেখছি যে, আমি, অভি, সীমান্ত, আমাদের 3 জনের পক্ষেও তা যথেষ্ট। একটু অপ্রস্তুত বোধ করল সুনির্মল, কিন্তু সহজ হয়ে বলল, কোথাও যেতে হলে তোমাদের তো সংসার গোছাতেই একদিন, 2টো চাকর, তবু তোমার সময় নেই। সময় নেই ঠিকই, চাকর থাকলে যদি চলতো, তবে স্ত্রীলোক বর্জিত পুরুষদের ঘর সংসার এমন হতচ্ছাড়া চেহারার হয়ে থাকে কেন? মনে পড়ল সেবার শীতকালে হিরণময়ীর বাবা অসুখে পড়লেন, আর টেলিগ্রাম পেয়ে তিনি যেমন তেমন ফেলে চলে গেলেন শুধু মেয়েকে সঙ্গে নিয়ে। বাপকেও চিরজন্মের মতো বিদায় দিয়ে এলেন 1 মাসের মধ্যে। তিনি এসে দেখলেন পুরুষ 4টে, বাপ আর তার 3 ছেলে। বেঁচে পড়তে আছেন বটে, কিন্তু গেছে অনেক কিছু। এর মধ্যে চাকর বদল হয়েছে একবার। ঝিটি অসুখের ওসিলায় বেশ মোটা রকম সুখের বন্দোবস্ত নিয়ে সরে পড়েছে তাড়াতাড়ি। হোটেলে চপ কাটলেট খেয়ে ছেলেরা ফুর্তিতে আছে, মন্দ না। বেচারা রাজেনবাবু শুকনো রুটি চিবোতে চিবোতে একেবারে চরম দশা। খরচার জন্য নিয়ম মাফিক যে টাকাটা তিনি রেখে গিয়েছিলেন স্বামীর হাতে, তাতে 1 মাস তো দূরের কথা, 15 দিনই চলেনি। তার দ্বিগুণ টাকা খরচ করেও খাওয়া পড়ার এই দুর্দশা। 2 চক্ষুকে হিরণময়ী 4 চক্ষু করে আছেন সর্বদা, 2 হাতকে 10 হাত। তবু তিনি পেরে ওঠেন না এদের সঙ্গে। আর ওরা তো কোন ছাড়। স্নানের আগে ছোকরা চাকর তারককে দিয়ে ঘরদোর মুছিয়ে তকতকে করে রাখলেন। খাটে খাটে বিছানা পেতে ঢেকে রাখলেন পরিপাটি করে। সকালবেলাকার কাছে কাপড় ছাদ থেকে তুলে যার যার আলনায় তারটা রেখে দিলেন কুচিয়ে। স্নান করে খেয়ে শুলেন না একটু। খাবার তৈরি করতে গেলেন উনুনের ধাঁচে।
ফিরতে ফিরতে সেই সন্ধে এসে তো তার 3 পুত্র চা চা রবে পাড়া মাত করবে, আর কুড়ের সর্দার রামচরণ উদ্ভ্রান্ত হয়ে কেবলই দেরি করবে কাজে। পদে পদে ভুল হবে তার। আহা, ছেলে মানুষ সব, খিদে পাবে কত, তখন কি আর খাবার তৈরির আশা বসিয়ে রাখতে পারেন? জামাই মেয়ে আসবে সঙ্গে, সাথে কুন্তিও আসবে, একটু ভালো রকমেরও তো আয়োজন চাই। তাছাড়া রাজেনবাবু থাকছেন, তারও তো ব্যবস্থা আছে। মাছের চপ ভাজলেন থালা ভর্তি, ছানা কেটে রেখেছিলেন সকালবেলাতেই, ছুরি দিয়ে বরফি কেটে ঘিয়ে ভেজে চিনির রসে ফেললেন। আস্ত আলু সেদ্ধ করে পেঁয়াজ কষিয়ে রেখে দিলেন নুন মিষ্টি দই দিয়ে। লুচিটি অবশ্য তখনই ভেজে দিতে হবে গরম গরম। বেলা 2টোর মধ্যে সব সেরে রামচরণকে 50 বার সব বুঝিয়ে লাল মুখে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। তাড়াতাড়ি মাথা আঁচড়ে শাড়ি পরে 5 মিনিটে প্রস্তুত। টুকটুকে করে সিঁদুর পড়ছিলেন সুনির্মলের ঘরে বড় আয়নার সামনে দাঁড়িয়ে। সুনির্মল তাকিয়ে রইল মার মুখের দিকে। এ মাত্রই তার হঠাৎ যেন উপলব্ধি হলো, সিঁদুর পরা মেয়েদের মতো সুন্দর আর কিচ্ছুতে নেই এই পৃথিবীতে। হিরণময়ীর ছোট্ট সাদা কপাল ঝলমলিয়ে উঠল সাধব্যের লাল স্বাক্ষরে। কত বছর ধরে এই স্বাক্ষর বহন করে আসছেন তিনি, তার সুখের প্রতীক, সৌভাগ্যের প্রতীক। আর কত বছর ধারণ করবেন, যেন আমৃত্যুই মার কপালে এই চিহ্ন থাকে, এই কথা মনে মনে বলল সুনির্মল। আর সঙ্গে সঙ্গে আরেকটি মেয়েকে মনে পড়ল তার, যার কপাল মার মতো সাদা নয়, শ্যামল, এবং যে কপালে এখনো সিঁদুর ওঠেনি। মার মতো যার সিঁথির দুপাশের চুল পাতলা হয়ে আসেনি, অমাবস্যার অন্ধকারের মতো ঘন। হয়তো সেও আর কয়দিন পরে ঠিক ঠিক এইখানে এই ভঙ্গিতে দাঁড়িয়ে ঈষৎ আনত হয়ে আঙুলের ডগায় গোল করে টিপটি বসিয়ে কপাল রাঙাবে। চিরুনির মাথায় সিঁদুর লাগিয়ে লম্বা করে হাতের দাঁতের মতো সাদা আর সরু কুমারীর সিঁথিতে টেনে দেবে সে রঙিন রেখা। আজকাল সিঁদুর পড়ে না কেন মেয়েরা, ভাবল সুনির্মল। এমন সুন্দর একটা অলংকারকে তারা কি অপরাধে বর্জন করলো? দাসিত্ব, কিন্তু রানীত্বই বা কেন নয়? আসলে তো সত্যিই সেটা রানীর নিশানা। তারা যে সাম্রাজ্য পেয়েছে, অনুগত দাস পেয়েছে, তার জন্য তাদের আলাদা সম্মান প্রাপ্ত হয়েছে। এখন এই জগৎ সংসারে তারই সাক্ষী তো এই সাদা শাঁখা আর লাল সিঁদুর। বোকা বোকা। লম্বা নিটল হাতে ঝিরিঝিরি জল তরঙ্গ চুরির পেছনে কি সুন্দর সাদা শাঁখা মার হাতে। পুরনো ফ্যাশনের মোটা পাটিহার স্নেহ শীতল বুকের ওপর ঝকঝক করছে। উল্টে মাথা আঁচড়েছেন, বয়সের তুলনা অনেক বেশি চুল হাতে জড়িয়ে খোপা করছেন মস্ত। পৃথিবীর সব সুন্দর মেয়ের, সব সুখী মেয়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন সুনির্মলের চোখের সামনে। আশ্চর্য, বয়স তো কম হলো না, এতগুলো সন্তানের জন্ম দিলেন, মানুষ করলেন। আর শুধু কি সন্তান, তার মার কাছে কে না এসেছে, কে না থেকেছে, থেকে ভালোবেসেছে, সেবা যত্ন ভোগ করেছে। তার আন্তরিকতায়, তার সৌজন্যে কে না সুখী হয়েছে। কিন্তু এত করে, এত খেটে এ বয়সে কি সুন্দর চেহারা, একটু হেলেনি, একটু কুচকায়নি কোথাও, এতটুকু বুড়ো বুড়ো হননি তিনি, না চেহারায় না চরিত্রে। বিছানার উপর আর হয়ে শুয়ে সিগারেট খেতে খেতে মন কোথাও উধাও হয়ে যায় সুনির্মলের। মাকে দেখতে দেখতে আর কাকে যেন মনের মধ্যে মিশিয়ে ফেলে বারবার। মায়ের লম্বা নিটোল কিন্তু বয়স্ক হাত কখন যেন 19-20 বছর বয়সের একটি সতেজ হাতে মিলিয়ে যায়। পাতলা চুল ঘন হয়, সাদা রং শাপলা ফুলের ডাঁটার মতো শ্যামলে কোমলে জড়াজড়ি হয়ে থাকে। নিচে ট্যাক্সির হর্ন শোনা গেল। চকিত হয়ে মুখ ফেরালেন হিরণময়ী। আরে,
তুই এখনো শুয়ে আছিস কি? যা যা, নিচে যা শিগগির। এগিয়ে গিয়ে ব্র্যাকেট থেকে পাঞ্জাবিটা ছুঁড়ে দিলেন ছেলেদের দিকে। বদলে নে জামাটা, ব্যাগটা নিস। তাড়াতাড়ি উঠে বসে জামাটা বদলে নিল সুনির্মল। কি আশ্চর্য, এর মধ্যেই সময় হয়ে গেল। এক পলক তাকালো ঘড়ির দিকে, তারপর পায়ে জুতো গলিয়ে নামলো খাট থেকে। শোন, অভিকে বল চট করে আরেকটা ট্যাক্সি নিয়ে আসুক মোড় থেকে, একটাই তো আর হবে না। ঝুপঝাপ একটু ঠিক করলেন, টেবিলটা জানালাটা সবকটা বন্ধ করে দিলেন। অভ্যস্ত হাতে বিছানাটা টান করে তালা লাগিয়ে বেরিয়ে এলেন তিনি। সুনির্মল নিচে নেমে গেছে ততক্ষণে। একতলা দোতলা মিলিয়ে 5টা ঘর এ বাড়িতে, ওপরে 2টি, নিচে 3টি। হিরণময়ী নিচের ঘরেই থাকেন, কেননা নিচে রান্নাবান্নার ব্যবস্থা। রাস্তার সামনের ঘরটি বসবার ঘর হিসেবে সাজানো। মাঝখানে বড় ঘরটিতে হিরণময়ী থাকেন, আর এ পাশের প্রায় রান্নাঘর ঘেঁষে ঘরটিতে খাবার টেবিল পাতা। শোবার ঘরটি ভালো, সব ঘরের চেয়েও বড়, জানালাও বেশি। সামনে বারান্দা আছে, পেছনে একটুখানি মাটি। গলিতে লম্বা পেঁপে গাছ উঠেছে একটি, একটি বাতাবি লেবুর চারা। হিরণময়ী আবার যত্ন করে ডাঁটা বুনেছেন বীজ ছিটিয়ে। সামনের বারান্দা দিয়ে 2টো সিঁড়ি নেমে একটু উঠান, উঠানের ওই কোণে প্রশস্ত রান্নাঘর। বলাই বাহুল্য, এই রান্নাঘরের কাছে না থাকলে তার চলে না। সুনির্মলের সঙ্গে ঝগড়া করে এজন্যই একতলায় আছেন তিনি। অবশ্যই তার ঘরের পেছনের বাগানটুকুতে তার কম আকর্ষণ নেই। একতলা দোতলা করা সত্যিই কষ্টকর, এই ভেবে সুনির্মলও শেষে জেদ করেনি আর। বসবার ঘরে আর হিরণময়ীর ঘরের মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। দোতলার সামনের ঘরটিতে সুনির্মল থাকে, আর সিঁড়ি ডিঙিয়ে এ পাশে ঘরটিতে অভি আর সীমান্ত। বাকিটা সব ছাদ। মেয়ে যতদিন ছিল মার কাছে, মার ঘরেই থেকেছে। এখন সে জায়গা শূন্য, আর সেই শূন্যতা সহ্য করতে মেয়ে বিয়ে দিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিলেন হিরণময়ী। নিচে থেকে বিনু চেঁচালো, ও মামিমা, তোমাদের হলো? হিরণময়ী হাসি মুখে নেমে এলেন। কেন, দেরি করেছি নাকি? তোমার মামিকে নিয়ে বেরোনো? ঘরে বসে মন্তব্য ছাড়লেন রাজেন বাবু। সুনির্মল সায় দিল, সেবার মনে নেই রাঁচিতে। হিরণময়ী কি জবাব দিতে গিয়েই হঠাৎ ছুটলেন আবার উপরে। আবার কি বাকি রইল তোমার? এ আসছি আসছি। বড়ি রোদে দিয়েছেন ছাতে, তুলতেই তার মনে নেই এতক্ষণ। গাড়ি এসেছে। অভি সীমান্ত হাঁক ছাড়ল, শিগগির এসো, এসো না, করছো কি? আইএ পাশ করবার পরে অভিকে একটা ঘড়ি কিনে উপহার দিয়েছে সুনির্মল। অভি এখনও রিস্ট ওয়াচটির বিষয়ে সর্বদাই সচেতন। ঘন ঘন তার দিকেই তার দৃষ্টি নিক্ষিপ্ত হচ্ছিল। বিনুকে আসতে দেখিয়ে বলে উঠল, ইস বিনুদি, তোমরা মেয়েরা হোপলেস সত্যি। নে নে, চুপ কর। 2টা দাবড়া দিয়ে মামিকে নিয়ে গাড়িতে উঠল বিনু। ননদকে বলল, তুই তোর দাদার গাড়িতে যা কুন্তি। সুনন্দ বলল, আমাদের কিন্তু চাপাচাপি করে একটা গাড়িতেই ধরে যেত, মিছি। এতগুলো লোক একটা গাড়িতে ধরে কখনো? তোমার জামাইয়ের কথা শোনো মামিমা। ভালোই তো বলেছে, নাই বা ধরবে কেন? কজন আর আমরা? কজন? 1 ডজনের কাছাকাছি তো নিশ্চয়। এই সুনুদা, যাও না ও গাড়িতে,
দাঁড়িয়ে রইলে কেন? কুন্তুর সঙ্গে চকিতে চোখাচোখি হয়ে গেল সুনির্মলের। হাতল ঘুরিয়ে গাড়িতে উঠল সে। বিনোদের গাড়ি ছাড়ল, পেছন পেছন ওদের গাড়ি। তারপর গলির মুখটি ছাড়তে না ছাড়তে কখন যেন একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল দুটো গাড়ির মধ্যে। ওই গাড়ি থেকে বিনুরা মুখ বাড়িয়েছে, এ গাড়িতে কুন্তি। পুরুষ দুজন চেষ্টা করে উদাসীন, কিন্তু কতক্ষণ? একবার এগিয়ে গিয়েছিল তারা অনেকখানি, আবার পেছনে পড়ে গেল সঙ্গে সঙ্গে। ও গাড়ি থেকে তুমুল হাসির রোল উঠল একটা। অভি সীমান্ত দুও দিল কুন্তিদের। বিনু চোখ মটকালো একটুখানি মুখ বার করে। কাঁদো কাঁদো হয়ে গেল শকুন্তলার মুখ। সুনির্মল হেসে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এ সর্দার জি, জলদি চলিয়ে না, বকশিস মিলেগা। হ্যাঁ বাবুজি, হ্যাঁ। এত বড় প্রকাণ্ড শিখ দাঁড়িয়ে ফাঁকে ছেলে মানুষের মতো হাসলো। বোঝা গেল সেও প্রতিযোগী হয়েছে। বাবু না বললেও আগে যাবার চেষ্টাটাই সে করছে প্রাণপণে। এবার জিতল কুন্তিরা। সুনন্দা আর সুনির্মল মুখ বার করে হাসলো বিনোদের দিকে তাকিয়ে। জায়গা বদল করে কুন্তি এসে জানালার ধারে বসল। বড়রা ছোট হয়ে গেছে। প্রৌঢ়া হিরণময়ী আজ তার ছেলে মেয়েদের বয়সী। দুই গাড়ি বোঝাই উজ্জ্বল প্রাণে যেন আনন্দের বান ডেকেছে। দুই গাড়ির দুটো চালক সেই ছোঁয়া থেকে বাঁচেনি। সমস্তটা রাস্তা ঠিক একই রকম হাসি কোলাহলের রোল তুলে হাঁটতে হাঁটতে যেতে যেতে অবশেষে পৌঁছল তারা লাইট হাউসে। সেখানে গিয়ে চেষ্টা করে অন্যদের সঙ্গে আসন বদল করল সুনির্মল। 7 জনে ভাগ্যক্রমে একসঙ্গে বসতে পারল পাশাপাশি। ভালো, আজ সব ভালো। সব চাইতে ভালো বুঝি আজকের এই দিনটা। সব চাইতে সুখের, সবচেয়ে আনন্দের। কেবল হিরণময়ের মনটা হঠাৎ এক সময় কেমন যেন ইচ্ছাত করে উঠল রাজেন বাবুর জন্য। হ্যাঁ, আহা, উনি যদি আসতেন! কোথায় যায় মানুষটা, কি আনন্দেই বা যোগ দেয়। একটু অন্যমনস্ক হয়ে পড়লেন মুহূর্তের জন্য। বাড়ি ফিরতে ফিরতে প্রায় অন্ধকার। হিরণময়ী আর দাঁড়ালেন না, শাড়ি ছেড়েই উঠলেন চায়ের তদারকে। বললেন, তোরও উপরে যা বিনু, পাটি পেতে ছাদে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? রামচরণ তো আছে, ও কি চাও করে দিতে পারবে না? তা পারবে না কেন? গরম গরম কখানা লুচি আমি তাড়াতাড়ি ভেজে আনি। হ্যাঁ। শকুন্তলা এলো। মামিমা, আমি চা করব, আমি ভীষণ ভালো চা করি। হিরণময়ী হাতের আলিঙ্গনে সাপটে সস্নেহে মাথায় চুমু খেলেন তাকে। তারপর ময়দা মাখতে বসলেন। হ্যাঁ রে। ছোকরা চাকরটা দাঁড়িয়েছিল দরজা ধরে, তাকে জিজ্ঞেস করলেন, বাবুকে ঘরে দেখছি না যে, কোথায় গেছেন রে? জানি নে তো মা। রামচরণ উনুনে হাওয়া দিতে দিতে বলল, বাবু তো মা আপনাদের সঙ্গে সঙ্গে প্রায় বেরিয়েছেন। আমাদের সঙ্গে সঙ্গে? হ্যাঁ। কি বললেন বেরোবার সময়? বললেন, চুরুট আনতে যাচ্ছি, দরজাটা বন্ধ করো। তারপর? তারপর আর তারপর তো আর এখনো ফেরেনি। চুরুট আনতে হাজরা রোডে যেতে হয় সপ্তাহে একবার করে। রাজেনবাবুর এক বন্ধুর বর্মা চুরুটের দোকান আছে সেখানে। রাজেনবাবুর ধারণা সেই দোকান ছাড়া আর কোথাও এত ভালো জিনিস পাওয়া যায় না। অমন সুগন্ধই হয় না আর কারো চুরুটের। হিরণময়ী বলেন এ বন্ধু প্রীতি। সুনির্মল প্রত্যেক শনিবার আপিস থেকে ফেরবার সময় রাস্তায় নেমে নিয়ে আসেন 1 বাক্স করে। আগে আগে রাজেশবাবুই আনতেন, সুনির্মল এখন আর যেতে দেয় না তাকে।
কেননা রাজেনবাবুর নামতে উঠতে যে কষ্ট যে ক্লান্তি সুনির্মলের তো আর হয় না। উনি বুড়ো মানুষ, কেন যান? কিন্তু কাল কাল একদম ভুলে গেছে সে কথা। হিরণময়ীর হাত ময়দার উপর থামলো। তিনি মাথা নাড়লেন কপাল কুঁচকিয়ে। চুরু টানতে গিয়ে এত দেরি তো হওয়ার কথা নয়। রামচরণ, তুমি কি ঠিক শুনেছিলে? হ্যাঁ মা, বাবু ঠিক এ কথাই তো বলে বেরিয়েছেন। বেনু বলল, মামা তো সাধারণত কোথাও জানটান না, আর গেলেও তো তোমাকে বলেন। হুম, আমাকে তো কিছু বলেননি আগে। তবে তাই তো ভাবছি। হিরণময়ী শান্ত মুখে উদ্বেগের ছায়া পড়ল। কি মা? এগিয়ে এলো সুনির্মল। হিরণময় বললেন, তোর বাবা নাকি সেই দুপুরে আমরা বেরোবার সঙ্গে সঙ্গেই প্রায় চুরু টানতে গিয়েছেন। এখনো না ফেরার কারণটা কি বলতো? জিভ কাটল সুনির্মল। ইস, সত্যি তো, কাল তো বাবার চুরু টানা হয়নি। সকালেও তো মনে পড়লো না, কিন্তু এতক্ষণে তার ফেরা উচিত ছিল। হাজরা রোডে যেতে আসতে আর কতক্ষণ লাগে? তবে সুনির্মল তাড়াতাড়ি বাইরে রাস্তার কাছে এসে দাঁড়ালো। কি ভেবে হঠাৎ লুচি টুচি ফেলে হিরণময়ও এসে দাঁড়ালেন ছেলের পেছনে। মার মুখের দিকে তাকিয়ে সুনির্মল বুঝলো তার মনের কথা। একটু হেসে বলল, ভাবছো কেন? নিশ্চয় কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছেন। রোববার তো, এক্ষুনি আসবেন। হিরণময় ছটফট করে বললেন, আমার আমার কেমন যেন করছে মনটা। এ তো তোমার রোগ, সবটা নিয়ে এমন করো যে, আরে কাল আমার দেরি হলো না, তাও তো তুমি এমনই করছিলে। না রে, এমন করিনি। এ কথা তো বরাবরই বলো। তুই বরং চায়ের দোকানে চলে যা একবার, কিংবা ওই চুরুটের দোকানটা, একটি ট্যাক্সি নিয়ে যা। হ্যাঁ, সুনন্দ এলো। আপনি ভাবছেন কেন মামিমা? উনি ঠিক এসে পড়বেন এক্ষুনি। তা তো পড়বেনি। একটু হাসলেন হিরণময়। তবু তো কি যেন ভালো লাগছে না, জানো। সে তো ঠিকই, একটু ভাবনা তো হয়ই। সে কখন গেছেন, আর এখন তো। সুনন্দ ঘড়ি দেখল, 7:30। এতক্ষণকার একটানা আনন্দের উদ্দাম স্রোতে কে যেন অগস্ত্যের গণ্ডূষ পাতল। সময় কাটতে লাগলো টিকটিকির বুকের মতো কেঁপে কেঁপে, দণ্ড পল গুনে গুনে। রামচরণী যা পারল পরিবেশন করলো চার খাবার। কেউ খেলো, কেউ খেলো না। সুনন্দ আর সুনির্মল দুবার ঘুরে এলো হাজরা রোড। অভি সীমান্ত গেল সম্ভাবিত সব বাড়ির খোঁজ করতে, ফিরে এলো ম্লান মুখে। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করে ফিরে গেল বেনুরা। রাত 11টা খবর পাওয়া গেল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে আছেন রাজেনবাবু। গাড়ি চাপা পড়েননি। পাশের রাস্তা থেকে লম্বা লম্বা লোহা শিক নিয়ে ট্রাক আসছিল একটা। কি করে সংঘর্ষ হয়ে সে শিক ট্রামের জানালা দিয়ে ভেতরে ঢুকে কেবলমাত্র রাজেনবাবুকেই না, একসঙ্গে 3জন লোককে গেঁথে ফেলেছে। রাজেনবাবু কানের ভেতর দিয়ে ঢুকে গাল ফুটো করে বেরিয়ে গেছে এপাশ ওপাশ। একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লেন হিরণময়ী। অভি সীমান্ত ফুপিয়ে উঠল সরু মোটা গলায়। সুনির্মল দেয়াল ধরে নিজেকে সামলে নিল। তো এই ছিল আমার পড়ে শোনানো গল্প, প্রতিভা বসুর বিবাহিতা স্ত্রী উপন্যাস। আর আজকে চলছে এর দ্বিতীয় পর্ব। আমি চেষ্টা করব এই গল্পটা শেষ হওয়া পর্যন্ত নিয়মিত গল্প আপলোড করার। তবে কিছুটা বিরতি তো পড়েই যাচ্ছে, আর আমার গলা কিংবা কণ্ঠ শুনে বুঝতে পারছেন
আমার কণ্ঠটা বেশ মোটা লাগছে হয়তো বা, আমার বেশ ঠান্ডা লেগেছে, ভালোই ভুগিয়েছে, আর আমার কিছুটা টনসিলের ধাতও আছে। তো আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, বই শুনবেন, বইকে জানবেন। ধন্যবাদ।